যখন দেয়ালে পিঠ ঠেকে যায় তখন কিন্তু সে কিন্তু আর কিছু দেখে না, সে সামনের দিকে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ে। মানুষের পেটে যখন আঘাত লাগে, মানুষের পেটে যখন লাথি পড়ে, তখন মানুষ তাই বিরুদ্ধে কথা বলে। হঠাৎ করে ফ্লাড হয়ে যাচ্ছে, গরম, তীব্র গরম। ডলু চা বাগান একটা মাইলস্টোন। 42 লক্ষ চা গাছ তাকে উপড়ে ফেলা হলো, 42 লক্ষ, এবং সেটাও কোনো এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেস না করে। এটা কোনো সভ্য সমাজে সম্ভব? ডলু বাগান তো অনেক পুরনো, 200 বছরের পুরনো বাগান। এই বাগানটা একটা চালু বাগান। সেই চালু একটা বাগানকে ওরা দখল করে উচ্ছেদ করে গাছগুলো উঠিয়ে একটা গ্রিনফিল্ড এয়ারপোর্ট তৈরি করবে আসাম সরকার। এই গ্রিনফিল্ড এয়ারপোর্ট নিয়েই যতগুলো জায়গায় ভারত সরকার প্ল্যান করেছিল যে এক্সটেনশন করবে, তার বিরুদ্ধে আন্দোলন অনেক জায়গায় শুরু হয়েছে। এবার এই আন্দোলনগুলো এক জায়গায় আসার দরকার আছে। এই তথাকথিত পুঁজিবাদী লালসার যে উন্নয়ন, সেটাকে কিন্তু আলাদা করা যাচ্ছে না। এবং আজকে আমাদের জীবন যন্ত্রণার অনেকগুলো কারণ হচ্ছে এই তথাকথিত উন্নয়নের যে মডেল। এটা হচ্ছে শ্রমিকের শক্তি। প্রায় 80% মহিলা শ্রমিকরা সেই সংগ্রামে ছিলেন। শ্রমজীবী মানুষের কণ্ঠস্বর যেখানে একদম স্তিমিত হয়ে গেছিল, সেই স্তিমিত কণ্ঠস্বরের তাকে আবার একটু আওয়াজ বাড়ছে। আগামী দিনের যে লক্ষ্য, শ্রম দাসত্ব থেকে মুক্তির কথা ভাবেন। আমরা মনে করি সেই সংগ্রামটা একটা ছোট্ট জয় হলেও আগামীতে একটা বড় জয়ের সম্ভাবনা তৈরি করে দিয়েছে। রাজা আসে যায়, আসে আর যায়, শুধু পোশাকের রং বদলায়, দিন বদলায় না। সরকার আসে, সরকার যায়, কিন্তু চা শ্রমিকদের অবস্থার পরিবর্তন হয় না। এরকম একটি চা বাগান আসামের কাছাড়ের ডলু চা বাগান। সেখানে আসামের রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার সেই চা বাগানটিকে ধ্বংস করে সেখানে একটি এয়ারপোর্ট তৈরি করতে চাইছেন, প্রাইভেট এয়ারপোর্ট। প্রধানমন্ত্রীর স্বপ্নের উড়ান প্রজেক্টে একটি প্রাইভেট এয়ারপোর্ট। কিন্তু সেখানকার শ্রমিকদের ভবিষ্যৎ কী হবে কেউ জানে না। একই রকম অবস্থা কিন্তু আমাদের রাজ্যের চা বাগানগুলিতেও। চা শিল্প একটি প্রফিটেবল শিল্প হওয়ার পরেও সেখানকার শ্রমিকদের মাত্র 220 টাকা রোজে কাজ করতে হয়। এই গোটা চা বাগান ধ্বংস করার মধ্যে দিয়ে প্রাণ প্রকৃতির বিপুল ধ্বংস সাধন হচ্ছে। এই সমস্ত ব্যাপারগুলিকে সামনে এনে কলকাতার ভারত সভা হলে হয়ে গেল একটি কনভেনশন। আজকে আমরা এখানেই উপস্থিত হয়েছিলাম এবং কনভেনশনের উদ্যোক্তাদের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করেছিলাম। শোনাবো আপনাদের। সমুদা, এই কনভেনশনটা তোমরা করছো, এই কনভেনশনটা কেন করছো? এই কনভেনশনটা বিভিন্ন সংগ্রামী ট্রেড ইউনিয়ন তাদের জয়েন্ট ফোরামের দিক থেকে করা হচ্ছে। কনভেনশনে যদি দেখা যায় যে দুটো বিষয় এখানে আছে। উন্নয়নের নাম করে যেভাবে দেশব্যাপী এবং সারা বিশ্বব্যাপী আমরা দেখতে হবে এই ঘটনা ঘটছে, যেখানে পরিবেশ একদিকে এবং অন্যদিকে শ্রমজীবী মানুষ, তাদেরকে জীবন জীবিকা থেকে উচ্ছেদ করা হচ্ছে। ডলু চা বাগানের যে উচ্ছেদ, তার বিরুদ্ধে যে জনমত এবং সেখানকার শ্রমিকদের যে আন্দোলন, যাকে সরকার, কেন্দ্র এবং রাজ্য উভয়ই নাকচ করে দিয়েছিল, তার উল্টো দিকের লড়াইয়ের কণ্ঠস্বরকে আরও জোরদার করার জন্য, এবং বিশেষ করে ডলু চা বাগানকে কেন্দ্র করে সেখানকার সংগ্রামী মানুষেরা সুপ্রিম কোর্টের অর্ডারে সেখানকার যে কার্যকলাপ এয়ারপোর্ট বানানো চলছিল সেটা যেভাবে আটকে যায়, এই লড়াইটাকেও সমর্থন জানানো এবং এই লড়াইয়ের ধারাবাহিকতায় আরও বিভিন্ন জায়গায় পরিবেশ এবং মানুষের জীবন জীবিকার লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার জায়গা থেকে এই কনভেনশন করা হচ্ছে। আইনি লড়াইয়ে ডলুর শ্রমিকেরা জিতেছেন, তার সঙ্গে সহযোগী হয়েছেন পশ্চিমবাংলার 3টি সংগঠন: সমাজবিজ্ঞান প্রকৃতি পরিচয়, শান্তি গণতন্ত্র সংহতি মঞ্চ এবং ফোরাম ফর সোশ্যাল হারমোনির কলকাতা শাখা। ডলু বাগান তো অনেক পুরনো, 200 বছরের পুরনো বাগান। এই বাগানটা একটা চালু বাগান। সেই চালু একটা বাগানকে ওরা বাগানের প্রায় 2500 বিঘা জমি দখল করে, চা গাছ যেখানে আছে সেই চালু বাগানের, সেটাকে দখল করে উচ্ছেদ করে গাছগুলো উঠিয়ে একটা গ্রিনফিল্ড এয়ারপোর্ট তৈরি করবে আসাম সরকার। C2 মূলত ছিল, আর INTC ছিল, আর সঙ্গে BMS অল্প ছিল। ট্রেড ইউনিয়নগুলো শ্রমিকদেরকে না জানিয়ে মালিক পক্ষের সাথে চুক্তি করে নিয়েছে। তারপরে যখন আমরা এই চুক্তিটা একটা রিপোর্টার মারফত বের করলাম বাগানের ম্যানেজার থেকে, তখন এটা ছড়িয়ে দিলাম আমরা। ছড়িয়ে দেওয়ার পরে তারপরে ওরা বুঝলো আমরা তো জানি না। মানে আপনি বলছেন ওখানে শ্রমিকদের কিছু না জানিয়েই গোটা বিক্রি করে দেওয়া? না জানিয়ে, একদম জানে না শ্রমিকরা, একটা শ্রমিক জানে না। পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে আন্দোলন ভারতবর্ষে নানান জায়গাতেই চলছে। পশ্চিমবঙ্গে অনেকগুলো জায়গায় চলছে, দেউচাপাচামিতে আমরা দেখেছি, ঠুরগাতে আমরা দেখেছি। এই গ্রিনফিল্ড এয়ারপোর্ট নিয়েই যতগুলো জায়গায় ভারত সরকার প্ল্যান করেছিল যে এক্সটেনশন করবে, তার বিরুদ্ধে আন্দোলন অনেক জায়গায় শুরু হয়েছে। এবার এই আন্দোলনগুলো এক জায়গায় আসার দরকার আছে এবং এই আন্দোলনগুলো এক জায়গায় এলে সত্যিই যারা পরিবেশ ধ্বংস করছে, যে মানে বড় কর্পোরেটরা,
তাদের বিরুদ্ধে একটা অ্যাক্টিভ রেজিস্ট্যান্স সব মিলিয়ে খাড়া করা যেতে পারে বলে আমাদের মনে হয়েছে। আজকে এই যে উষ্ণায়নের কথা বলুন, প্রাকৃতিক ভারসাম্য চলে যাওয়ার কথা বলুন, এর সঙ্গে কিন্তু এই তথাকথিত পুঁজিবাদী লালসার যে উন্নয়ন সেটাকে কিন্তু আলাদা করা যাচ্ছে না। এবং আজকে আমাদের জীবন যন্ত্রণার অনেকগুলো কারণ হচ্ছে এই তথাকথিত উন্নয়নের যে মডেল, আমরা তার বিরুদ্ধে একটা জনমত গড়ে তুলতে চাইছি। ডলুর ওখানকার যারা শ্রমিক কর্মচারীরা আছেন তারা প্রতিষ্ঠিত ট্রেড ইউনিয়নগুলোর বাইরে বেরিয়ে এবং তাদেরকে রুখে দিয়ে যে জায়গাটা তৈরি করেছেন সেইটারই সমর্থনে যাতে আরও মানুষ জানতে পারেন, তার জন্যই আজকে আমাদের এই কনভেনশন। অমিতাভবাবু, প্রাণ প্রকৃতি ধ্বংসের জায়গা থেকে যদি আমরা দেখি তাহলে এটা মানে কি ইম্প্যাক্ট ফেলবে? এটা খালি অর্থনৈতিক ইম্প্যাক্ট নয়, বিপুল পরিমাণে চা শ্রমিক, তাদের পরিবার, তার সঙ্গে যুক্ত একটা বিশাল সামাজিক পরিমণ্ডল, তার খালি ক্ষতি নয়। 42 লক্ষ চা গাছ তাকে উপড়ে ফেলা হলো, 42 লক্ষ, এবং সেটাও কোনো এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেস না করে। এটা কোনো সভ্য সমাজে সম্ভব? এটা খুবই সিগনিফিক্যান্ট আমাদের কাছেও। তার কারণ হচ্ছে যে রুটি রুচির উপর আঘাত এবং প্রাণ প্রকৃতির উপর আঘাত, এবং সত্যি প্রাণ প্রকৃতির আঘাত ধ্বংস রুখতে গেলে রুটি রুচির আঘাত ধ্বংস রোখা এই দুটো এক জায়গায় মিলে যেতে পারে। এইটা আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট লেগেছে। মানুষের পেটে যখন আঘাত লাগে, মানুষের পেটে যখন লাথি পড়ে, তখন মানুষ তাই বিরুদ্ধে কথা বলে। যদি কৃষিজীবী মানুষ কোথাও আঘাত লাগে তাহলে তাই কথা বলবে, কোথাও আদিবাসী মানুষের উপর আঘাত হলে তারা কথা বলবে। শ্রমিকরাও এটা নিয়ে কথা বলছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ শ্রমিকদের লড়াই এটার সঙ্গে মিলতে পারলে তবেই সব মিলিয়ে লড়াইটা জোর বাড়বে। শ্রমিকদের গরিবের মধ্যে বিভেদ তৈরি করছে এই সরকার, বিভিন্ন ধর্ম জাতপাত এইসব দিয়ে। কোথায় যাব আমরা? কই যাওয়ার তো জায়গা নেই, এত শ্রমিক কই যাব? প্রায় 80% মহিলা শ্রমিকরা সেই সংগ্রামে ছিলেন, এবং এটা হচ্ছে শ্রমিকের শক্তি। আমরা মনে করি সেই সংগ্রামটা একটা ছোট্ট জয় হলেও আগামীতে একটা বড় জয়ের সম্ভাবনা তৈরি করে দিয়েছে। প্রফিট যেখানে ড্রাইভ করছে পুরো উন্নয়নের ধারণাটাকে, সেখানেই প্রফিট ড্রিভেন একটা ব্যবস্থা যেখানে মুনাফাটাই সব কিছু নির্ধারণ করে দিচ্ছে, তার জায়গা থেকে একদিকে মানে এটা পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে সেটা অযোধ্যার আন্দোলন দীর্ঘদিন ধরে চলছে। মৌসুম বদল রাহা হ্যায়, আজকে মনে হয় এই মৌসুম বদলানোর জন্য আমরা এখানে এসে পৌঁছেছি। উন্নয়নের মনে হচ্ছে সংজ্ঞাটাই হচ্ছে জঙ্গলবাসী মানুষকে, আদিবাসী মানুষকে বিতরণ করো, এটাই হচ্ছে উন্নয়ন। সেই চ্যালেঞ্জ যদি আপনারা ধূলিসাৎ করে নিয়ে আমাদের মতো মানুষদের কাছে এসে দাঁড়াতে পারেন, তাহলে হয়তো আমরা এই সমস্ত যে উচ্ছেদের বিরুদ্ধে যে আন্দোলন, সেই আন্দোলনকে কোথাও না কোথাও একভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো। উন্নয়নের মডেলটার স্টিম রোলার চলছে, এটা আবার সামনে এলো, ফলে এর বিরুদ্ধে তো আমাদের সোচ্চার হতেই হবে। আপনারা এটা নিয়ে কি আরও বৃহত্তর আন্দোলনে যাওয়ার কথা ভাবছেন ডলু চা বাগান নিয়ে? ডলু চা বাগান একটা মাইলস্টোন। এই ডলু চা বাগান অন্যান্য যে আন্দোলনগুলো চলেছে তার থেকে একটা জায়গাতে আলাদা। আপনি দেখবেন যে অন্যান্য যে উচ্ছেদ বিরোধী আন্দোলন, সেখানে মূলত কৃষক জনগণ, জনজাতির মানুষ সামিল হয়েছেন। আপনি যদি নিয়মগিরি দেখেন, পস্কো দেখেন, সেখানেও কিন্তু যারা উচ্ছেদ হচ্ছেন সেই জনগোষ্ঠী। আর ডলু চা বাগানে কিন্তু এই উচ্ছেদ হওয়া মানুষরা শ্রমিক, চা শ্রমিক। এটা একটা আলাদা দিক নির্দেশ করে যে শ্রমিক শ্রেণীও কিন্তু এই উচ্ছেদের আওতা থেকে মুক্ত নয়। এখানে প্রায় 2500 শ্রমিক আছে, পার্মানেন্ট শ্রমিক হলো প্রায় 1600 শ্রমিক, আর ক্যাজুয়াল শ্রমিক আছে। এখন তো সবাইকে ক্যাজুয়াল করে দিচ্ছে, মানে শ্রমিকের কোনো সুবিধা নাই, সুযোগ সুবিধা যে বেনিফিট পেত সেগুলো নাই। অর্থাৎ সরকারের পলিসি হচ্ছে সব পার্মানেন্ট শ্রমিকগুলো উঠিয়ে দাও এবং টেম্পোরারি করে দাও, এটাকে মানে কর্মহীন করো, বেকার মানাও, যাতে কম পয়সায় হাজিরা অন্য জায়গায় ইন্ডাস্ট্রিতে, ফ্যাক্টরিতে কাজ করে, বড় বড় আদানি আম্বানির ফ্যাক্টরিতে কম পয়সায় যাতে কাজ করতে পারে, সেটা ওদের পলিসি। আশিসদা, পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাবো এরকম প্রচুর চা বাগান রয়েছে যেগুলো বন্ধ পড়ে আছে, যেখানে শ্রমিকদের শতচ্ছিন্ন অবস্থা। তো তাদের জন্য আপনারা এই কনভেনশন থেকে কোনো বক্তব্য রাখতে চাইছেন? গোটা উত্তরবঙ্গ জুড়ে বন্ধ চা বাগান প্রচুর পড়ে আছে অলরেডি। সেই বন্ধ চা বাগানগুলোতে কোনো রকম কোনো রোজগার শ্রমিকদের নেই। আজকে বহু জায়গায় শ্রমিকরা বাধ্য হচ্ছেন এক চা বাগানে বহু বছর ধরে সেটেলমেন্টে ছিলেন, তারা অন্য চা বাগানে দৈনিক রোজগারে কাজ করতে যাচ্ছেন। চা শিল্প কিন্তু লাভজনক শিল্প, চা শিল্প কোনো লসের মধ্যে দিয়ে চলছে না, লাভ করছে, প্রফিট করছে, এবং তার প্রফিট নাম্বার দেখলেই, সংখ্যা দেখলেই বোঝা যাবে। চা বাগানেও কী করে শ্রমিকদেরকে তাদের মিনিমাম সুযোগ সুবিধাগুলো, সামাজিক সুরক্ষাগুলো থেকে আরও দূরে সরিয়ে ফেলা যায়, মালিক এই চেষ্টায় আছে। ফলে চা বাগানেরও একটা মানে রিশেপিং কিন্তু এই জায়গা থেকে হচ্ছে। সরকার পুরো তার সাথ দিতেই তো এগোচ্ছে। এবার বড় কর্পোরেটের যে কোনো দিন নজর পড়বে। আজকে উত্তরবঙ্গে আমরা হোটেল ব্যবসা বা ট্যুরিজম ব্যবসাতে দেখবো চেন বিজনেসের প্রভাব বাড়ছে। আগে ছিল হোমস্টে, এখন আস্তে আস্তে নানান চেন ঢুকছে, যে অমুক চেন, তমুক বড় বড় চেন। ফলে কর্পোরেটের ছেড়ে রাখার কোনো বিষয় নয়। এটা আমাদের দয়া দেখায়, এটা আমাদের অধিকার, আমাদের অধিকার তাই আমরা দেখি। সরকার আমাদের কোনো দয়া করে না। বনবাসীদেরকে সরে যেতে হয়, তাহলে অতগুলো বিএসএফ এর ক্যাম্প থাকে কি
पड़े, उनके साथ हम लोग हैं, थे, रहेंगे, आने वाले दिन में रहेंगे। यही बात हम करके ভারতবর্ষ জুড়ে সার্বিকভাবে শ্রমিকদের যা পরিস্থিতি তা আপনারা কি মনে করছেন যে এটা মানে মোদী সরকার আসার পর এই পরিস্থিতি আরও অনেক গুণে বেড়ে গেছে? সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কারণ যে সরকার একটা ফাসিস্ট সরকার প্রকৃতিকে ধ্বংস করে নয়া পুঁজিবাদ যে সে প্রকৃতি থেকে আহরণ করছে তার মুনাফা, এইটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। যে উন্নয়নের মডেলের কেন্দ্রবিন্দুতে মানুষ নেই, যে উন্নয়নের মডেলের কেন্দ্রবিন্দুতে প্রকৃতি পরিবেশ নেই, যে উন্নয়নের মডেলের কেন্দ্রবিন্দুতে একটা জিনিসই আছে, সেটা হলো মুনাফা, এবং যেটা মুষ্টিমেয় মানুষের গেইন করার ক্ষেত্রে ভূমিকা নিচ্ছে, তার বেশি কিছু নয়। এই শ্রমিকদের কি কোনো পুনর্বাসন বা কোনো প্যাকেজ দেওয়ার কথা সরকার ঘোষণা করেছে? তারা মুখে এরকম অনেক কথাই বলেছে, কিন্তু কার্যত বলেনি। আসলে এগুলো সবই ভাওতা। আপনি যদি সারা ভারতবর্ষের, সারা পৃথিবীর এই উচ্ছেদের গল্পগুলো দেখেন, দেখবেন যে এরকম প্রচুর পুনর্বাসনের প্যাকেজ ঘোষণা হয়। আপনি নর্মদা বাঁচাও আন্দোলনে দেখবেন, আপনি এমনকি আমাদের দামোদর পরিকল্পনার সময়ও যে ঘটনা ঘটেছে, এই পরিকল্পনাগুলো আলটিমেটলি কোনো কার্যকারিতা থাকে না, গরিব মানুষ আরও খারাপ অবস্থায় চলে যায়। কেননা যে সামাজিক পরিমণ্ডলে তারা থাকেন, সেই সামাজিক পরিমণ্ডলটাকে যদি ধ্বংস করে দেওয়া হয়, তাহলে এই প্যাকেজগুলোর কিন্তু আসলে তাদের ওই রাস্তার ধারে কতগুলো ছোট ছোট বস্তি ছাড়া এদের জন্য আর কিছুই হাজির হয় না। ফলে তারা চাকরিও হারায়, তারা কাজও হারায়, তারা জীবন জীবিকা হারায়, পরিবারগুলো ভেঙে যায়, একটা ভয়ঙ্কর পরিস্থিতিরই মুখোমুখি তারা হয়। এখানের যে প্রাণীজ, জলজ, উদ্ভিদ যেগুলো আছে বা প্রাণী যেগুলো আছে, সেইগুলো সব ধ্বংস হয়ে যাবে, একটা স্ট্রাকচার, একটা পরিবর্তন হয়ে যাবে। এগুলো কর্পোরেটের স্বার্থে করছে, বড় বড় পুঁজিপতির স্বার্থে করছে। IMF, ওয়ার্ল্ড ব্যাংকের নির্দেশ অনুযায়ী এগুলো কাজ করছে। এগুলো সরকার স্কুল উঠিয়ে দিয়েছে, সরকার স্কুল দিনে দিনে কমিয়ে দিয়েছে সেই IMF, ওয়ার্ল্ড ব্যাংকের নির্দেশ মতো। আমরা দেখছি বিভিন্ন জায়গায় যে ফ্লাড হচ্ছে, যেগুলো হওয়ার কথা না, এরকম হঠাৎ করে ফ্লাড হয়ে যাচ্ছে, গরম, তীব্র গরম। হ্যাঁ, আমি মনে করি এটা সভ্যতার ধ্বংসর অবস্থাতে আসছে। তারা যে মানে প্রকৃতি সম্পর্কে কোনো কথাই ভাবেন না, আর ঠান্ডা ঘরে কোপেনহেগেনে নানা রকমের সম্মেলন করেন, কিন্তু কাজের কাজ কিছু হয় না। এই কনভেনশন থেকে আপনারা কি কি দাবি জানাচ্ছেন? এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টটা করতে হবে, না করে তুমি পালিয়ে যেতে পারবে না। সোশ্যাল ইম্প্যাক্ট কী হচ্ছে, সেখানকার মানুষের উপরে কি প্রভাব পড়ছে, এই দুটো জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুঁজিবাদের স্বার্থে কোনো রকম প্রকৃতি ধ্বংস আমরা মানব না। 2 নম্বর হচ্ছে ডলু চা বাগানে যে সমস্ত চা গাছ কাটা হয়েছে, যেগুলোকে রুটিন প্রসিডিওর বলে তারা মানুষকে বোকা বানানোর চেষ্টা করছিলেন, সেখানে চা গাছ আবার রোপণ করে সেখানে চা শ্রমিকদের যা পেশা ছিল সেটাকে অবিলম্বে পুনর্বহাল করতে হবে পুরোটাকে। এবং আমরা দাবি জানাচ্ছি সার্বিকভাবে নতুন যে পরিবেশ আইনের সংস্কারটা আনতে চলেছে, মানে এনেছে মোদী সরকার, যার মধ্যে দিয়ে সমস্ত রকমের পরিবেশকে বাঁচানো নয়, বরং পরিবেশকে কর্পোরেটে তুলে দেওয়ার ছাড়পত্র দিয়েছে, সেটাকে বাতিল করতে হবে। শ্রমজীবী মানুষের কণ্ঠস্বর যেখানে একদম স্তিমিত হয়ে গেছিল, সেই স্তিমিত কণ্ঠস্বরটাকে আবার একটু আওয়াজ বাড়ছে। আলাদা আলাদা থাকার একটা প্রবণতা, বিভিন্ন যারা সত্তায় আছেন তাদের অনুগামী যে সমস্ত ট্রেড ইউনিয়নগুলো, যারা বিপুল সংখ্যায় শ্রমিকদের নিয়ে বসে আছেন, তারা যদি এইখানে না এগিয়ে আসেন এবং তারা যদি শ্রমিকদের কমিটেড ভোটার না ভেবে তাদের যদি শ্রমজীবী মানুষ ভাবেন এবং আগামী দিনের যে লক্ষ্য শ্রমদাসত্ব থেকে মুক্তির কথা ভাবেন, তাহলে এই আন্দোলন আরেকটু এগিয়ে যাবে বলেই আমাদের ধারণা। সারা পৃথিবী জুড়ে দক্ষিণপন্থার একটা উত্থান দেখা যাচ্ছে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে মানুষের একটা অসম লড়াই, কিন্তু সেই লড়াইটা কিন্তু একটা জায়গা তৈরি করে নিচ্ছে। কারণ মানুষের দেয়ালে পিঠ ঠেকে গেছে, মানুষের যখন দেয়ালে পিঠ ঠেকে যায় তখন কিন্তু সে কিন্তু আর কিছু দেখে না, সে সামনের দিকে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ে। এখানে সমষ্টিগত আন্দোলন, যৌথ আন্দোলনের অত্যন্ত প্রয়োজন। সারা পৃথিবী জুড়ে যে আন্দোলন, মানে সেই ক্লাইমেট চেঞ্জে চলছে বিভিন্ন জায়গায় আমরা দেখছি, সেই এটার প্রক্রিয়ার মধ্যে এটাও আসামে বনাঞ্চল অনেক বেশি থাকলেও ফ্লাড হয়ে যাচ্ছে। শিলচর শহরে প্রায়ই ফ্লাড হয়ে যায়, আগে হতো না ফ্লাড এরকম। সেই ধ্বংস হচ্ছে, এটাতেও এই অবস্থাতে তো এটাই কাম্য আমাদের, যে এই সংগ্রামকে আরও তীব্র থেকে তীব্রতর লয়ে যাওয়া। আপনি কোথা থেকে এসছেন এবং আপনার নামটা? আমি আসামের শিলচর থেকে এসেছি। আমি অসম মজুরি শ্রমিক ইউনিয়নের আসাম স্টেট কমিটির জেনারেল সেক্রেটারি। শ্রমিক কৃষক জনজাতির যে ঐক্যবদ্ধ আন্দোলন দেশ জুড়ে গড়ে তোলা, এটা সময়ের দাবি। এটার সঙ্গে শ্রেণী প্রশ্নও যুক্ত আছে, অধিকারের প্রশ্নও যুক্ত আছে, জমির অধিকারের প্রশ্ন, মাটির তলায় যে খনিজ রয়েছে তার অধিকারের প্রশ্ন, প্রাণ প্রকৃতির বাঁচানোর প্রশ্ন, সবগুলো মিলেমিশে এক জায়গায় হয়ে গেছে এবং সেই লড়াইটাকে আমাদের গড়ে তুলতে হবে। প্রাণ প্রকৃতির সংকট, তার সাথে কি শ্রমজীবী মানুষ সরাসরি জড়িত? আপনারা কি মনে করছেন? আসলে সম্পদ দুটো,
একটা মানব সম্পদ, একটা প্রাকৃতিক সম্পদ। যে ইন্ডেক্স আছে, যে ইন্ডেক্স অনুযায়ী একটা দেশ কোন জায়গায় আছে, তার কতটা উন্নতি হয়েছে যেটা বলা হয়, যেখান থেকে দাঁড়িয়ে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলো যদি 1 নম্বরে থাকে, আমরা ভারতবর্ষ একদম শেষের দিকে আছি। 140 কোটি মানুষের দেশে দাঁড়িয়ে পুঁজি নির্ভরতা কাটিয়ে যদি শ্রম নির্ভরতাকে আবার ফিরিয়ে আনা যায়, তাহলে কিন্তু এর বিরুদ্ধে একটা সঠিক জবাব দেওয়া যাবে এবং প্রাণও রক্ষা পাবে, প্রকৃতিও রক্ষা পাবে। সমস্ত ভারতবর্ষে পুঁজিপতিদের লুটপাট, আইনকে বৃদ্ধাঙ্গুষ্ট দেখে ডলু সহ সমস্ত চা বাগানের এই দুর্দশা কাটবে কবে? কবে এই উন্নয়নের নামে উচ্ছেদ বন্ধ হবে? আমরা কেউ জানি না, কিন্তু তার জন্য আন্দোলন সংগ্রাম জারি থাকবে, এমনই জানাচ্ছেন উদ্যোক্তারা। স্বাগত চক্রবর্তী, জনতা স্পিক্স।